হাসপাতাল ক্লিনিক নাম দিয়ে চালানো হতো গোপন বন্দিশালা। সারা দেশে এমন 16টি বন্দিশালার খোঁজ পেয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। বিএনপির নেতা সিলেটের সন্তান এম ইলিয়াস আলী বেঁচে আছেন। এটা আনন্দের দিন স্পেশাল সিকিউরিটি ফোর্সের। আপনারা যারা বিএনপি নেতা ইলিয়াস আলীর অপেক্ষায় আছেন তাদের জন্য। দর্শক, বেঁচে আছে বিএনপি নেতা ইলিয়াস আলী। ইলিয়াস আলীকে নিয়ে এমনই মন্তব্য করেছেন সাবেক একজন পুলিশ কর্মকর্তা, যিনি কিনা গুম করা হয়েছিল, যাকে ইলিয়াস আলীর সাথেই ছিলেন। শেষ পর্যন্ত তিনি কি তথ্য দিয়েছেন, যেটি শুনলে আপনি রীতিমতো অবাক হতে পারেন। কোথায় আছেন ডক্টর ইলিয়াস আলী? বিএনপির এই জাদরেল নেতা ইলিয়াস আলীকে কীভাবেই বা হত্যা করা হয়েছিল বলে সেটি চালিয়ে দিয়েছেন। বিস্তারিত দেখবেন আজকের ভিডিওতে। হাসপাতাল ক্লিনিক নাম দিয়ে চালানো হতো গোপন বন্দিশালা। সারা দেশে এমন 16টি বন্দিশালার খোঁজ পেয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। র্যাব 1-এর হাসপাতাল আর সদর দপ্তরে গ্লাস হাউস বা ক্লিনিক কোড নেমে রাখা হতো গুমের শিকার ভুক্তভোগীদের। পুলিশ, র্যাব সহ গোয়েন্দা সংস্থাগুলোর আলাদা আলাদা গোপন বন্দিশালায় ছিল শত শত সেল। 5 আগস্টের পর এসবের আলামত ধ্বংস করা হয় বলে জানিয়েছেন গুম কমিশনের তদন্তকারীরা। কমিশনের রিপোর্টের ভিত্তিতে গোপন বন্দিশালা নিয়ে রিপোর্ট করেছেন আমার সহকর্মী মনিরুল ইসলাম। আর এইটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অনেক ওয়ান। Unfolding the Truth, a Structural Diagnosis of Enforced Disappearance নামে দ্বিতীয় অন্তর্বর্তী রিপোর্ট দিয়েছে গুম বিষয়ক তদন্ত কমিশন। কোন বাহিনী কার নির্দেশে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে গুমের সাথে জড়িত সেগুলো তুলে আনা হয়েছে রিপোর্টে। তদন্তে নেমে কমিশন সদস্যদের প্রাথমিক ধারণা ছিল গুমের শিকার সবাইকে রাখা হতো আয়নাঘর নামের সেন্টারে। এটি মূলত ডিজিএফআই এর জয়েন্ট ইন্টারোগেশন সেল বা জেআইসি। কিন্তু শত শত ভুক্তভোগীর সাক্ষ্য নিয়ে তদন্তকারীরা আয়নাঘরের সাথে মিল পাচ্ছিলেন না। পরে সেসব বর্ণনার সূত্র ধরে ঢাকায় আরও 4 থেকে 5টি গোপন বন্দিশালার খোঁজ মেলে। একটির কোড নাম হাসপাতাল, আরেকটি ক্লিনিক বা গ্লাস হাউস। র্যাবের আমরা প্রথম ভিজিট করলাম র্যাব 1। ভিকটিমরা যখন বর্ণনা দিচ্ছিল ওই বর্ণনা অনুযায়ী ওই জায়গা এবং ওই সেলগুলো আমরা পাচ্ছিলাম না। সো আমরা খুঁজতে থাকি। একটা ছিল যে রেশন রুম, রং টং করা, ঝকঝক করছে, রেশন রুম আছে, ঠিক আছে, কি আছে, এটা সাধারণত কেউ ডাউট করবে না। রেশন রুমের পরের রুম থেকেই শুরু হয়েছে যে সেলগুলো পেলাম, এবং ওখানে টর্চার চেম্বার, ওখানে যে হুক দিয়ে ঝুলিয়ে রাখতো ভিকটিমরা, যে বর্ণনা যে সেগুলো ওখানে ছিল। যেটা আমাদেরকে বলা হয়েছিল ভিকটিমরা যে হেডকোয়ার্টারেও রাখা হতো, মানে হেডকোয়ার্টারে রাখার মতো জায়গা আমরা একেবারে খুঁজে পাচ্ছিলাম যে কোথায়। র্যাব হেডকোয়ার্টারের পরে কিন্তু আরেকটা ভবন আছে ওই পাশে, হ্যাঁ। সো ওইটার মধ্যে ছিল মূলত, যেটা গ্লাস হাউস নামে পরিচিত। ওইখানে ওইটাকে ক্লিনিক এবং হসপিটাল হিসাবে। শুধু ঢাকায় নয়, সারা দেশে এরকম মোট 16টি বন্দিশালার তথ্য মিলেছে এখন পর্যন্ত। গুমের ঘটনায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত 6টি বাহিনী বা সংস্থা আলাদাভাবে নিয়ন্ত্রণ করত এসব বন্দিশালা। কখনো নিজস্ব কার্যালয় বা ভবনে, কখনো বা ভাড়া বাসা বা ভবনে সেফ হাউস করে রাখা হতো গুম হওয়া ব্যক্তিদের। বগুড়ার পুলিশ লাইন্সের ভিতরে যে আপনার বন্দি রাখা হতো ব্যাপক, এবং বিভিন্ন জায়গা থেকে বন্দি হয়। ওটা একটা হাব ছিল, মানে নর্থ বেঙ্গলের হাব। মূলত এটা ডিবি অপারেট করতো। র্যাব, ডিজিএফআই, ডিবি, সিটিটিসি মিলিয়ে ঢাকা এবং ঢাকার 16টা আমি বলছি যে সেন্টারের মধ্যে অসংখ্য সেল আছে। দুটি রিপোর্টে কয়েকটি ঘটনা উল্লেখ করে দায়ী কর্মকর্তাদের নামও সরকারকে দিয়েছে তদন্ত কমিশন। অনেকে গ্রেফতারি পরোয়ানা থাকার পরেও আসেনি আইনের আওতায়। এতে ক্ষোভ জানিয়েছেন মানবাধিকার কর্মীরা। অনেক উচ্চপদস্থ নিরাপত্তা কর্মকর্তা, তাদের বিরুদ্ধে যখন গুম কমিশন তদন্ত রিপোর্ট করে এবং তাদের বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে অভিযোগ আসে, তারা অনেকেই আত্মগোপনে চলে গেছে। এত বড় একটা ঘটনা সেফ এক্সিট দেওয়াটা একটা মারাত্মক ধরনের অপরাধ। গুম কমিশন যে তদন্ত রিপোর্ট প্রকাশ করছে, এতে পদে পদে বাধা ও অসহযোগিতা পাচ্ছেন বলে জানিয়েছে খোদ প্রতিষ্ঠাবার্ষিকী। সে আনন্দ নিয়ে আজকে আমাদের যাত্রা শুরু, কিন্তু বৃষ্টি আসাতে কিছু অসুবিধারও সৃষ্টি হয়েছে। সামনে দেখলাম খুব সাজানো গোছানো হয়েছে, কিন্তু আমরা ব্যবহার করতে পারবো কিনা সেটা। তো বৃষ্টি আমাদেরকে দমাতে পারবে না, আমাদের উৎসাহকে দমিয়ে রাখতে পারবে না। আজকে আনন্দের
বিশেষ কারণ আছে। যে সিকিউরিটি ফোর্স, স্পেশাল সিকিউরিটি ফোর্সের কথা আলাপ করছি, তার বৈশিষ্ট্যকে কেন্দ্র করে। এটার বৈশিষ্ট্য হলো, আমি যতটুকু বুঝি, সর্বোত্তমকে একত্র করা। আমাদের ফোর্সেসের যত জায়গা যত আছে, যারা আছেন, তাদের মধ্য থেকে বেস্ট অফ দ্য বেস্ট, তাদেরকে একত্র করে জাতির সর্বোচ্চ পর্যায়ে আমাদের প্রস্তুতি, আমাদের সাহস, আমাদের কাজে দক্ষতা, এটাকে ডিফাইন করা। এটাই হলো স্পেশাল ফোর্সেস, স্পেশাল সিকিউরিটি ফোর্স। এটা আমার দৃষ্টিতে অনেকটা অলিম্পিকের মতো, যে ন্যাশনাল অলিম্পিকে দেশের সেরা যারা ক্রীড়াবিদ তারা এসে প্রতিযোগিতায় নামে, তার মধ্যে থেকে সর্বোচ্চ বাছাই হয়। সে বছরের সর্বোচ্চ, কিন্তু জাতির সর্বোচ্চ। এই বছরের সর্বোচ্চ জাতির সর্বোচ্চ নাও হতে পারে। জাতির সর্বোচ্চ হয়তো 3 বছর আগে একজন ডিফাইন করে গেছে, এখন সেখানে পৌঁছে না, এবার পৌঁছতে পারেন। কাজে আমরা ক্রমে ক্রমে জাতির সর্বোচ্চটা ডিফাইন করি, এই যে আমরা প্রস্তুতি নিতে পারি। সেটা শারীরিক, সেটা মানসিক। এই ক্ষেত্রে শারীরিক, মানসিক এবং প্রযুক্তিগত আমাদের বেস্ট কি, আমাদের দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন বিএনপি নেতা ইলিয়াস আলীকে শুধু নয়, এরকমের অনেক নেতাকর্মীদেরকে গুম করেছিল আওয়ামী লীগের আমলে সাবেক স্বৈরাচারী সরকার শেখ হাসিনা। তবে তিনি এটিকে কিভাবে আঞ্জাম দিতেন সেই বিষয় নিয়ে অনেকেরই প্রশ্ন রয়েছে। তবে সে সকল প্রশ্নের উত্তর দিয়েছিলেন একজন সাবেক পুলিশ কর্মকর্তা। কিভাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই গুম খুন করা হতো এ সকল নেতাকর্মীদেরকে, যারাই ইন্ডিয়ার বিরুদ্ধে কিংবা ভারতের বিরুদ্ধে কথা বলতেন তাদেরই গুম করে ফেলা হতো, এমনটি উঠে এসেছে তার বক্তব্যে। শুধু তাই নয়, বিএনপি নেতা ইলিয়াস আলীর মতো অনেকেই গ্রেপ্তার করা হয়েছে এবং গুম করা হয়েছে। এরকমের প্রায় 17টির মতো টর্চার সেল রয়েছে এবং গুম করার আস্তানা রয়েছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে। তবে এ সকল জায়গাতে শুধু ইলিয়াস আলীর মতো নেতাকর্মীরাই নয়, অনেক প্রশাসনিক কর্মকর্তা কিংবা বুদ্ধিজীবীকেও এবং দার্শনিকদেরকেও গ্রেপ্তার করে সেখানে গুম করা হতো এবং তাদের উপর একই নির্মম নির্যাতন চালাতেন এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে সেটি এখন যখন বাস্তবে চলে এসেছে, এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে সকল মামলা হয়েছে সে সকল মামলার রায় নিয়ে নতুন করে যে তথ্য উঠে এসেছে সেটি দেখবেন পরবর্তী ভিডিওতে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য